আচ্ছা, এগুলো আমরা দেখেছিলাম, এই জিনিসগুলো। আচ্ছা, আমাকে একটু জানান আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন, একটু জানান। সৌরভ বিশ্বাস, শুনতে পাচ্ছেন? হ্যালো, সৌরভ বিশ্বাস, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা হ্যাঁ। যাচ্ছে? ওকে, ফাইন। তাহলে আমরা ক্লাস শুরু করি। সো আমাদের এখানে আজকের টপিকটা হলো একটা নিউ একটা টপিক আমরা যাব, সেটা হলো আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক ডিমান্ড ম্যানেজমেন্ট। এটা আসলে আমরা পড়বো। সো এটা আমাদের ফার্স্টে এখানে একটা কোশ্চেন এখানে করা হচ্ছে যে হোয়াই ডু ইউ নিড ট্রাফিক ম্যানেজমেন্ট। আচ্ছা, সো এখানে অনেকগুলো এখানে কথাবার্তা বলছে, আমরা একটু পড়ি। ওয়ান্স ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ইন এ প্লেস, a traffic engineer need to take decision about what additional capacity to provide, what operational improvement are needed, how to influence demand, how to develop compatible land use, how to provide। আচ্ছা, এই কথাগুলো আমরা একটু পরে পড়ি। আগে আমরা এই একটা এখানে একটা চার্ট দেখি, তাহলে বেটার হবে। সো ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট বা ট্রাফিক ম্যানেজমেন্ট এটা আসলে আমরা কিভাবে করতে পারি, বা আমাদের হাতে তিনটা ওয়ে আছে। মানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো রাস্তায় যেন জ্যাম না লাগে, এটা হলো আমাদের উদ্দেশ্য। সো রাস্তায় জ্যাম না লাগে, এখন এটা আমরা কিভাবে করতে পারি, কত ভাবে করতে পারি? সো এটা আমরা তিন ভাবে করতে পারি। একটা হলো সাপ্লাই ম্যানেজমেন্ট, একটা হলো ডিমান্ড ম্যানেজমেন্ট, একটা হলো আমাদের ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট। সো এই তিনটা, আগে আমরা শুধু সাপ্লাই ম্যানেজমেন্ট চিন্তা করতাম। যে সাপ্লাই ম্যানেজমেন্ট মানে কি, ধরেন একটা রাস্তায় গাড়ি যা চলতেছে এক লেনে, এখন এক লেনে গাড়ি চলতেছে, এক লেনে গাড়িতে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে জ্যাম হচ্ছে, আপনি চিন্তা করলেন আমি আরেক লেন বাড়াইয়া দিই। সো আমরা আরেক লেন বাড়াইয়া দিলেন। এরপর এখন আরেক লেন যখন বেড়ে গেছে, তখন গাড়ির প্রথম কিছুদিন খুব ভালো মতো চলছে। পরে মানুষ দেখলো আরে এই রাস্তা তো জ্যাম নাই গা, তাহলে সব মানুষ এই রাস্তা দেখা শুরু করলো। অনেক মানুষ দেখলো রাস্তাতে কোনো জ্যাম নেই, তারা গাড়ি কেনা শুরু করলো। সো এখন আবার আগের মতো জ্যাম হয়ে গেছে। আপনি এখন চিন্তা করেন ঠিক আছে আমি আরেক লেন বাড়াইয়া দিই। আরেক লেন বাড়ালেন, প্রথম কিছুদিন মানুষ ভালো চলবে, পরে আবার এখানে জ্যাম হবে। কেন? কারণ মানুষ দেখবে রাস্তা তো ওপেন থাকে, সো আমি একটা গাড়ি কিনে ফেলি। সো সে একটা গাড়ি কিনে ফেলবে, রাস্তা জ্যাম বেড়ে যাবে। এইভাবে আপনি যতই লেন বাড়ান না কেন, মানুষ তত বেশি গাড়ি কিনবে এবং তত বেশি রাস্তা জ্যাম সৃষ্টি হবে। তো এটা ছিল আগের হাইপোথিসিস, যে ওয়ানলি তারা সাপ্লাই ম্যানেজমেন্টের চিন্তা করতো। তো সাপ্লাই ম্যানেজমেন্টে আসলে কি কি আছে? ধরেন এখানে এখানে আছে হাইওয়ে ক্যাপাসিটি। প্রথমে যেটা আমাদের এখানে আছে হাইওয়ে ক্যাপাসিটি, ক্যাপাসিটি আপনি ক্যাপাসিটি বাড়াবেন। রাস্তার ক্যাপাসিটি যত বাড়ালেন তত বেশি আপনি সাপ্লাই বাড়াচ্ছেন। ডিমান্ড আছে, ডিমান্ড বাড়তেছে, বাট আপনি গাড়ির ডিমান্ড আপনি কমাচ্ছেন না, বাট আপনি সাপ্লাই বাড়ায় যাচ্ছেন, রাস্তার রুট লেন্থ বাড়ায় যাচ্ছেন আপনি। সো আপনি এখানে বাইকের জন্য আলাদা আলাদা লেন নিয়ে আসছেন, ওয়াকের জন্য আলাদা নিয়ে আসছেন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এখানে নিয়ে আসতেছেন। তারপর ইন্ট্রা মোডাল ফেসিলিটিস, মানে বিভিন্ন মোড একসাথে কানেক্ট করতেছেন, সিস্টেম অপারেশন, ট্রানজিট, আপনি ট্রানজিট নিয়ে আসতেছেন এখানে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, বিভিন্ন ধরনের আপনি ধরনের মডার্ন টেকনোলজি আপনি এখানে ইমপ্লিমেন্ট করতেছেন। সো এই সবগুলো আসলে সাপ্লাই ম্যানেজমেন্ট। বাট এখন এরপর আমরা চিন্তা করলাম আচ্ছা সাপ্লাই মানে যে আমরা রুট শুধু বাড়ায় যাচ্ছি বাড়ায় যাচ্ছি বাড়ায় যাচ্ছি, আমরা এখানে এরপরও আসলে জ্যাম আমাদের কমতেছে না। তাহলে আসলে এখন আসলে কি করা যায়? তাহলে এখন আমরা চিন্তা করলাম যে আসলে ডিমান্ড ম্যানেজমেন্ট করবো আমরা। ডিমান্ড মানে এই যে গাড়ি যে বাড়তেছে, এটা আসলে কেন বাড়তেছে, বা ওইটার দিকে আমরা ফোকাস করবো। আমরা গাড়ির জন্য না বাড়াই, গাড়ির জন্য কমাইতে পারি। তো কিভাবে কমাইতে পারি? তো একটা হলো অল্টারনেটিভ ওয়ার্ক শিডিউল। অলরেডি বর্ষিল দেখা, আপনি দেখেন আপনি যদি কোনো জায়গার মানে একটা ইন্টারসেকশনে পিক আওয়ার চিন্তা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পিক আওয়ারটা হয় 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা। একটা একটা হয় মর্নিং পিক আওয়ার, একটা হয় ইভিনিং পিক আওয়ার। নর্মালি মর্নিং পিক আওয়ারটা বেশি হয়। সো এই যে 8টা থেকে 9টা কেন এই সময় হয় 8টা থেকে 9টা? কারণ ম্যাক্সিমাম বাংলাদেশে অফিসগুলো শুরু হয় আসলে 9টার সময়। তাহলে এই কারণে ম্যাক্সিমাম মানুষ 8টার সময় বাসা থেকে বের হয়। 8টা থেকে বাসা বের হয়ে অনেক মানুষ একসাথে অফিসে যাওয়ার ট্রাই করে। সো এটা একটা বড় সমস্যা, যে অনেক মানুষ একসাথে তারা অফিসে আসা ট্রাই করতেছে, একসাথে রাস্তায় বের হয়ে গেছে। এই কারণে রাস্তা জ্যামটা বেড়ে গেছে। কিন্তু এমন যদি হইতো, ধরেন
এই মানুষগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। আমরা বললাম যে এই অর্ধেক মানুষ তাদের অফিস শুরু হবে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, আর এই মানুষগুলা তাদের অফিস শুরু হবে বিকাল 2টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। So, আমরা ধরেন এইভাবে আমরা হিসাব করলাম একটা, মানে ধরেন প্রথমে একটা শিডিউল 8টার সময় শুরু হবে, একটা শিডিউল আমার বিকাল দুপুর 2টার সময় শুরু হবে। তাহলে হবে কি, তাহলে কিন্তু এই আমার যে পিক আওয়ারটা এটা পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তখন আমার 8টার সময় আর এত বেশি পিক আওয়ার থাকবে না, আবার 2টার সময় আমার এত বেশি পিক আওয়ার থাকবে না, এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমার কিন্তু জ্যাম কমে গেছে। সো এটা হলো একটা ওয়ে আমরা জ্যাম কমানোর। আপনারা কি বুঝতে পারছেন? এটা হলো ডিমান্ড ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। এটা আরেকটা হলো আমাদের প্রাইসিং। প্রাইসিং জিনিসটা আসলে কি? আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো। হ্যালো? হ্যালো? শুনতেছি স্যার। ওকে, ফাইন। তাহলে এরপর আমাদের কথা হলো প্রাইসিং। সো প্রাইসিংটা আসলে কি? এটা বাংলাদেশে যদিও এখন ইমপ্লিমেন্ট করা হয় নাই, বাট আপনি যদি সিঙ্গাপুরে যান সেইখানে বা অনেকগুলা কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ইউরোপের অনেক কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেটা হলো কি বলে রাস্তার উপর কনজেশন প্রাইসিং। আমরা রাস্তা ফ্রি ইউজ করি, একদম মাগনা ইউজ করি, কোনো টাকা পয়সা দেই না। সো বাট এই রাস্তার উপর অনেক দেশে তারা প্রাইস বসায় একটা নির্দিষ্ট টাইমে। ধরেন যেটা বললাম যে বিগ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই টাইমটাতে পিক আওয়ার থাকে। তো সবাই চেষ্টা করে মেইন রুট দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এর আশেপাশে আরো কয়েকটা রুট আছে, এই রুট গুলা মানুষ অ্যাভয়েড করে ওগুলো যায় না। কারণ হয়তো ওইগুলোর টাইম একটু বেশি লাগবে বা একটু হয়তো বা ঘোরানো হবে। বাট সবাই এই জন্য একটা রুট দিয়ে ট্রাই করলে হয় কি, ওই রুটটাতে জ্যাম অনেক বেড়ে যায়, আশেপাশে হয়তো বা খালি রুট গুলো আছে। তো তখন কি গভর্নমেন্ট করে কি, ওই রুটের উপরে তারা একটা ট্যাক্স প্রাইস বসায়। অটোমেটিক সিস্টেম থাকে যে আপনি যদি সকাল 8টা থেকে 9টার ভিতরে এই রুটটা ইউজ করেন, তাহলে আপনার আসলে 500 টাকা ভাড়া দেওয়া লাগবে। সো তাহলে হয় কি, তাহলে এটা তারা ইউজ করে যাদের আসলে খুব ইমার্জেন্সি রুটটা ইউজ করে, তারা ইউজ করে। আর অন্যরা কি করে, যাদের এত বেশি ইমার্জেন্সি নাই, তারা তো চিন্তা করে 500 টাকা তো আমার জন্য একটু ভালো করে টাকা, আমি কত টাকা খরচ করবো, আমি একটু ঘুরে যাই, সমস্যা নাই। সে একটু অন্য রুট দিয়ে চলে গেল। তাহলে কিন্তু আমার এই জ্যামটা একটা রাস্তার উপর প্রেশারটা পড়লো না, তো জ্যাম কমে গেছে। সো এটা হলো অল্টারনেটিভ মোড। সো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে অল্টারনেটিভ মোড। এই জিনিসটা আসলে কি, আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। অল্টারনেটিভ মোড জিনিসটা আমরা বুঝাচ্ছি। ধরেন একটা গাড়ি, বাংলাদেশে কি হয় বা অনেক দেশে, যে একটা গাড়িতে একজন যারা যাচ্ছে বা একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার, পুরো একটা গাড়ি এখানে বিশাল একটা জায়গা দখল করতেছে। এখন এইটা যদি এই লোকটা যদি গাড়ি দ্বারা না যেয়ে সাইকেল ইউজ করতো, তাহলে সে আসলে অনেক কম একটা স্পেস নিত। বা সে যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতো, তাহলে সে অনেক কম একটা স্পেস নিত, অনেক মানুষ একসাথে যেতে পারতো। সো এই জিনিসটা এটা বলেছে অল্টারনেটিভ। শুধুমাত্র গাড়ি ইউজ না করে আমরা এখানে বাইসাইকেল নিয়ে আসতে পারি, আমরা এখানে পাবলিক ট্রানজিট ধরেন বাস মেট্রো এগুলো নিয়ে আসতে পারি। তাহলে খুব কম স্পেসে অনেক মানুষকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো, যার ফলে কন্ডিশনটা কমে যাবে। এরপরে অল্টারনেটিভ ওয়ার্ক লোকেশন, এটাও একটা ফ্যাক্ট। ধরেন বাংলাদেশে আমরা বলি যে মতিঝিল অফিস পাড়া। সো মতিঝিল অফিস পাড়া এখন এই মতিঝিলের দিকে যখন প্রতিদিন সকালে অনেকগুলা আসে, অনেক ট্রাফিক ফ্লো হয়। সো মতিঝিলের জেলা আশেপাশে পুরো এলাকাটা জ্যাম হয়ে যায়। কিন্তু এমন যদি হয় যে মতিঝিলের যে অফিসগুলো আছে সেগুলার অর্ধেক আমি ধরেন উত্তরায় স্থানান্তর করব, তাহলে কি হবে, এই পুরা জ্যামটা আসলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তখন আর আগের মতো যাও যে অর্ধেক হয়ে যাবে আমাদের এটা। এটা বলতেছে অল্টারনেটিভ ওয়ার্ক লোকেশন আমরা অল্টারনেটিভ করে দিচ্ছি এরকম। এমপ্লয়ার সাপোর্ট প্রোগ্রাম আমি একটু পরে দেখবো, এমপ্লয়ার সাপোর্ট প্রোগ্রাম জিনিসটা আসলে কি। আর আরেকটা পদ্ধতি সেটা হলো ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট। সো ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, যেটা আগে চিন্তা করা হইতো না, এখন এটা চিন্তা করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়া। সেটা হলো, ধরেন
বাংলাদেশের মতিঝিলের অফিস পাড়া। আর আমরা বলি উত্তরা, এটা হলো একটা রেসিডেন্সিয়াল এলাকা। আর বসুন্ধরা একটা রেসিডেন্সিয়াল এলাকা। এখন হয় কি, অনেক মানুষ এখন ধরে মতিঝিল একটা অফিস পাড়া, সেখানে এখন থাকার জায়গা নাই। আর উত্তরা, সেইখানে সব মানুষ থাকে কিন্তু সেখানে অফিসে নাই। তাহলে হয় কি, সবার প্রতিদিন সকালে উত্তরা থেকে আমার মতিঝিল আসা লাগে। তাহলে তারা কিভাবে আসতে পারে? তারা বাস দিয়ে আসবে, মোটরসাইকেল দিয়ে আসবে, গাড়ি দিয়ে আসবে, মেট্রো দিয়ে আসবে, অনেক কিছু দিয়ে তারা আসবে। তো এই যে তারা আসা লাগতেছে, এই কারণে তাদের একটা সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এরকম যদি হইতো, একটা লোকের বাসা উত্তরা, তার অফিসটা উত্তরা, তখন তার কিন্তু বাস টাস বা গাড়ি ইউজ করা লাগতো না। সে হেঁটে হেঁটে চলে যায় যাযাবর তার অফিসে। বা কারো বাসায় মতিঝিল, তার অফিসটাও মতিঝিল, তাহলে সে হেঁটে হেঁটে চলে যেতে পারে মতিঝিল। তার আর বাসা থেকে মতিঝিলে গাড়ি দিয়ে আসা লাগবে না। তাহলে এমনি হচ্ছে কি, তাহলে কিন্তু আমার গাড়ির সংখ্যা কমে যাচ্ছে। তো রাস্তা গাড়ির সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে জ্যামজট কমে যাচ্ছে। এটাকে বলতেছি আমরা আসলে মিক্স ইউজ ডিজাইন। মিক্স ইউজ মানে কি, একটা এলাকায় সবকিছু থাকবে। এখন ধরেন যে উত্তরা আছে, তার অফিস করার জন্য তারা আসা লাগে বাসা উত্তরা, অফিস করার জন্য তার আসা লাগে তার হলো মতিঝিল। প্রতিদিন এখানে আসা যাওয়া করে, রাস্তায় যে যে গাড়ি নিয়ে আসা যাওয়া করে, জ্যাম বাড়তেছে। সে যখন মার্কেটিং করে, তখন তার যাওয়া লাগে নিউ মার্কেট। তখন তার আবার রাস্তায় গাড়ির নামতেছে, রাস্তায় জ্যাম বাড়তেছে। তার যখন হাসপাতালে যাওয়া লাগে, তখন তার যাওয়া লাগে ধরেন এই যে ঢাকা মেডিকেলে। তখন আরেক জায়গায় যাওয়া লাগতেছে, আবার তার এখানে রাস্তায় উত্তর থেকে আসতেছে, রাস্তায় জ্যাম বাড়তেছে। কিন্তু এরকম যদি হইতো, আমরা কমিউনিটি একটা বিল্ড আপ করলাম, যে ওই কমিউনিটিতে খুব একটা অল্প এলাকা এরিয়ার অফিস, এখানে আবার একটা ছোটখাটো একটা হাসপাতালও আছে, এখানে আবার একটা মার্কেটও আছে এখানে। সো মানে সবকিছু মিলা এখানে আছে, সবকিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে। এরকম আমরা অনেকগুলো ক্লাস্টার করলাম, অনেকগুলো জোন করলাম, যে একটা জোন, এই একটা জোনে সবকিছু আছে, এই জোনে সবকিছু আছে, এই জোনে সবকিছু আছে। তাহলে হবে কি, এটাকে বলে আপনার মিক্স মিক্স ইউজ। মিক্স ইউজ হলে তাদের অনেক দূরে দূরে ট্রাভেল করা লাগে না। কিন্তু আমরা যদি এইভাবে করে ফেলি, যে আগে যে সিস্টেম করা হয়েছে, যে উত্তরা হলো রেসিডেন্সিয়াল পাড়া, মতিঝিল হলো আমার অফিস পাড়া, গুলশান হলো এম্বাসি পাড়া, এরকম অনেকগুলো অনেকগুলো জোন করা হয়েছিল। তো এরকম করলে এই সমস্যাটা হয়, যে রাস্তা জ্যাম বেড়ে, মানুষের অনেক বেশি ট্রাভেল করা লাগে। একটা জিনিস কেনার জন্য ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া লাগে। একবার হাসপাতালে যাওয়ার জন্য একটা, অফিস করার জন্য আর একটা, শপিং করার জন্য আরেক জায়গায়। তার সে বিকেল বেলা তার ঘুরতে ইচ্ছা হলো, সো সে পার্কে একটু হাঁটবে বিকেল বেলায়, সো তার জন্য যাওয়া লাগবে আরেক জায়গায়। সো সে যাই করে, তারা তো বা একদিন শুক্রবারে তারা রেস্টুরেন্টে খাইতে ইচ্ছা করছে, তখন যদি তার যাওয়া লাগবে আরেক এলাকায়। সো এটা আসলে খুবই একটা ঝামেলার ব্যাপার, এবং সে প্রতিবার রাস্তায় নামতেছে, প্রতিবার আসলে জ্যাম বাড়তেছে। তো এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই একটা এলাকার মধ্যে সবকিছু থাক, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস, বাসা বাড়ি, সবকিছু। আমরা এইভাবে এইগুলোকে বলি মিক্স ইউজ। এটাকে বলতেছি আপনার ল্যান্ড ইউজ, মানে আমাদের ল্যান্ড গুলা, জমিগুলা কিভাবে ইউজ হচ্ছে, ওইটা বোঝাচ্ছি আমরা আসলে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট। তো এখানে আমাদের এখানে সাপ্লাই ম্যানেজমেন্টের এখানে কিছু কথা বলা হয়েছে। সাপ্লাই ম্যানেজমেন্টের আগে কি বলছে, ওল্ড পার্সপেক্টিভ গুলো কি কি ছিল, যে অ্যাড নিউ ফেসিলিটি টু ইমপ্রুভ পারফরমেন্স সিস্টেম। রাস্তা জ্যাম হয়ে গেছে, তাহলে কি করো, রাস্তা আর এক লেন বাড়াও। আর ফের বাড়াইছো, এরপরে জ্যাম হয়েছে, আর এক লেন বাড়াও। এরপরে জ্যাম, আর এক লেন বাড়াও। এরপরে জ্যাম, তুমি ফ্লাইওভার দাও। এরপরে জ্যাম, তুমি এলিভেটেড এক্সপ্রেস হয়ে দাও। এরপরে জ্যাম, তুমি তিনতলা রাস্তা বানাও। এরপরে জ্যাম, চারতলা রাস্তা বানাও। তো এইগুলা ছিল আমাদের আগের আগের যত আগের সমস্যা। মানে আগে আগে কাজ করা হতো এইভাবে, যে পারফরমেন্স বার করার জন্য নতুন ফেসিলিটি অ্যাড করা হতো। তো এটা ছিল আসলে সাপ্লাই ইনদের কাজ। সো এখানে কি বলতেছে, নিউ হাইওয়ে মানে সাপ্লাই ম্যানেজমেন্টে কি হয়, যে নিউ হাইওয়ে অ্যান্ড ট্রানজিট ফেসিলিটি। আপনি নতুন একটা হাইওয়ে করে দিলেন। আপনি ধরেন রাস্তায় মানুষে হচ্ছে না, এই যে হচ্ছে যানজটের জন্য আপনি নতুন একটা রাস্তা করে দিচ্ছেন, বা নতুন চারটার বাস নামায় দিচ্ছেন। ইমপ্রুভ ট্রাফিক সিগন্যাল, আপনি আরো আরো ভালো ট্রাফিক সিগন্যাল এখানে দিয়েছেন। ইমপ্রুভ মুভমেন্ট, টার্ন লেন্স, ওয়ান ওয়ে স্ট্রিটস, রাস্তাগুলোকে ওয়ান ওয়ে স্ট্রিট করছেন। টার্নের জন্য আলাদা লেন দিয়েছেন এখানে। প্যাডেস্ট্রিয়ান বাইসাইকেলের জন্য আপনি আলাদা লেন করেছেন। র্যাম্প মিটারিং। সো র্যাম্প মিটারিং আমরা পড়েছিলাম, আপনারা জানেন। সো আমরা দেখিয়েছিলাম কিভাবে র্যাম্প মিটার করে, যেটা মেন, এটা হলো মেন রুট, আর এখানে একটা সাইড রুট। তো এখানে গাড়িগুলো ফ্রি ফ্লোতে চলবে। সো এখানে
আর আর এইখানে সাইডে দিয়ে গাড়িগুলো এখানে ঢুকবে, সো এখান থেকে জন্য বেশি গাড়ি এখানে জ্যাম করে না দিতে পারে। সো এখানে সিগন্যাল দিয়ে গাড়িগুলো ঢুকাই, মানে ততটুকুই গাড়ি ঢুকায় যতটুকু গাড়ি ঢুকালে এখানে জ্যাম হবে না। আমি যদি মনে করি এখানে আর একটা গাড়ি ঢুকলে জ্যাম জ্যাম হয়ে যাবে এখানে, তাহলে এখানে গাড়ি এনে রেড লাইট দিয়ে দেই, কোনো গাড়ি আর এখানে এন্ট্রি করতে দেই না। সো এটাকে বলতে হবে র্যাম্প মিটারিং। এটা আসলে ট্রাফিক ডিমান্ড ম্যানেজমেন্টের, সাপ্লাই ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি। সো এখন বলতেছে যে নিউ পার্সপেক্টিভ। সো নিউ পার্সপেক্টিভ আমরা আমরা বলছি আসলে এনাফ এনাফ এনাফ, আমরা অনেক লেন বাড়াইছি, অনেক ফ্লাইওভার করছি, অনেক ইলেভেল এক্সারসাইজ করছি, অনেক চারতলা পাঁচতলা আমরা সেশন করছি। এখন আমরা আসলে আর করবো না, এখন আমরা যা আছে সেটার আমরা ইফিশিয়েন্ট আমরা ইউজ করব। এখন আমাদের পার্সপেক্টিভ হলো এটা সাপ্লাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এখন এটা আমরা চিন্তা করতেছি যে ইলেকট্রনিক টোল ফেয়ার এন্ড ফেয়ার কালেকশন আমরা টোল ফেয়ার করা লাগে। বাংলাদেশে এখন ধরেন হানি ফ্লাইওভারে বা অন্যান্য ফ্লাইওভারে ম্যানুয়ালি টোল কালেক্ট করা লাগে। সো এইগুলা যখন গাড়ি এসে দাঁড়ায়, টাকা দেয়, আবার যায়, এনেকে এত রাস্তা স্পিডে এসে এখানে এসে এসে একটা দাঁড়ায় যায়, স্টপ হয়ে যায়, একটা গাড়ি দাঁড়ায় যাওয়া না, পিছনে সবগুলো গাড়িতে দাঁড়ায় আছে, so বিশাল জ্যাম লেগে যায়। So দরকার নাই, আমরা এটা ইলেকট্রনিকলি আমরা কালেক্ট করবো। গাড়ি তার স্পিডে 60 কিলোমিটার স্পিডে পার হওয়ার চলবে, কোনো সমস্যা নাই, অটোমেটিক যে যখন পাস করবে গাড়িতে আরএফআইডি থাকবে, সেটাতে আমার তার টাকা কেটে কেটে নেওয়া হবে। সিগন্যাল কোঅর্ডিনেশন করতে পারি আমরা। ফ্রেট এন্ড কমিউনিটি ভেহিকেল গুলা, ফ্রেট মানে কি মালামালের যে ভেহিকেল গুলা, সেগুলো আমরা ম্যানেজ করতে পারি। স্পেশাল ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পেশাল ইভেন্ট বলতে বলতে ধরেন যদি কোনো সময় আমার এখানে কোনো এমন কিছু আনইউজুয়াল হয় যেটা নর্মালি হয় না, আর অনেক কিছু হইতে পারে, আমার একটা ন্যাচারাল একটা ক্লাইমেট হইতে পারে, ধরেন আমার ঘূর্ণিঝড় হলো, ভূমিকম্প হলো, এটা এরকমও আমাদের হইতে পারে। এগুলো ম্যানেজমেন্ট করা। ট্রাফিক ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ট্রাফিক ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট হলো ট্রাফিকের ক্ষেত্রে, সেটা বলতে ট্রাফিক ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ট্রাভেল আর ইনফরমেশন, ওয়ার্ক জোন ম্যানেজমেন্ট, আমরা বলছিলাম ওয়ার্ক জোন ম্যানেজমেন্ট জিনিসটা কি, যে আমরা কাজের গুলা জোন জোন করে দিব, এরকম আর কি। সো এরপরে আমরা এখানে আর 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 কিছু দেখতে পাচ্ছি সাপ্লাই ম্যানেজমেন্টের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। আমরা একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার থাকবে, ধরেন পুরো ঢাকা শহরের জন্য সেন্টার রাখলাম, যে ওরা ঢাকা শহর রিয়েল টাইম ওরা খোঁজ খবর রাখবে যে ঢাকা শহরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তারা আগেই একটা তাদের ওয়েবসাইটে বা অ্যাপে তারা একটা নোটিফিকেশন দিবে যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা এই জায়গাটা এড়িয়ে চলুন, এরকম কাইন্ড অফ। বা ঢাকা শহরে সিগন্যাল টাইমিং গুলা তারা একটা সেন্টার থেকে তারা করবে, এই যে মনিটরিং করবে। মানে পুরা ঢাকা শহরের কন্ট্রোল একটা জায়গায় থাকবে, এটাকে বলি আমরা যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার্স। এগুলো আগে বলা হয়েছে সবগুলা জিনিসই। আচ্ছা, এখন আমরা এখন দেখলাম আসলে আমরা যে সাপ্লাই ম্যানেজমেন্টে আসলে কি কি কাজ করা হয়। এখন দেখবো আসলে আমরা ডিমান্ড ম্যানেজমেন্টের যে কাজগুলো করা, আমরা যদি আমরা বলেছি ন্যারেটিভ কথাবার্তা লেখা আছে এখানে, যে হোয়াট আর দা অবজেক্টিভস অফ ডিমান্ড ম্যানেজমেন্ট, ডিমান্ড ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি। সো এর উদ্দেশ্যটা এখানে বলা হয়েছে ফোকাসেস অন বোথ পিপুল অ্যান্ড গুড। সো মানুষের উপরে সে ফোকাস করে এবং যে গাড়ি তার উপরে ফোকাস করে। প্রোভাইড ট্রিপ চেঞ্জিং অপরচুনিটিস, ট্রিপ যে চেঞ্জ করবেন সেটার আপনার অপরচুনিটি দেয়। সো ট্রিপ চেঞ্জিং মানে ট্রিপ ট্রিপ মানে ট্রিপ বলতে আসলে কি বোঝায়, বোঝায় ধরেন আপনি যদি আহ, থেকে ধরেন উত্তরা থেকে আপনি আসলেন, এই যে মতিঝিল আসবেন, এটা হলো একটা ট্রিপ। একটা ট্রিপ, এটা কিন্তু ট্রাভেল না। ট্রাভেল মানে রেগুলার আসা যাওয়া করা, এটা ট্রাভেল। আর ট্রিপ মানে একটা আপনার কাজ, মানে উত্তরা থেকে মতিঝিল আসেন একটা ট্রিপ দিয়েছেন, আবার মতিঝিল থেকে আবার উত্তরা গেলেন আরেকটা ট্রিপ দিলেন। সো ওইটা আসলে বোঝায় আসলে ট্রিপ। আচ্ছা, এনা বলছে ট্রিপ চেনিং, চেঞ্জিং না, ট্রিপ চেনিং অপরচুনিটি। সো ট্রিপ চেনিং অপরচুনিটি বলতে বোঝাচ্ছে ধরেন আপনি উত্তরা থেকে মতিঝিল আসবেন। সো এখন এটা একবার আসা আসা তো পসিবল না, হয়তো বা আপনার আপনার প্রাইভেট কার নাই তাহলে একবার আসতে পারতেন। সো আসলে তাহলে কিভাবে আসবেন, সো আপনার হয়তো বা ওই যে ইচ্ছা হলে প্রথমে আপনি একটা রিক্সা নিবেন। রিক্সা নিয়ে তারপর আপনি বাসা থেকে উত্তরা থেকে একটা আপনি উত্তরা উত্তরা স্টেশনে আপনি আসলেন, সেখান থেকে আপনি মেট্রো দিয়া আপনি ধরেন মতিঝিল নামলেন। সো মতিঝিল নেমে সেখান থেকে আপনি আরেকটা রিক্সা নিয়ে আপনার অফিসে গেলেন। সো ওই যে অনেকগুলা ট্রিপ এখানে চেঞ্জ করা হয়েছে, এটা এটা আমরা বলতেছি আমরা। এরপরে প্রোভাইড ইনসেন্টিভস টু ট্রাভেল ডিউরিং নন কনজেস্টেড আওয়ার্স। সো এটা একটা জিনিস যে সবাই যদি কনজেস্টেড আওয়ার যদি ট্রাভেল করতে চায়, তাহলে আসলে জ্যাম বেশি হবে, কারণ ধরেন 8টা থেকে 9টা সময় এটা, আর বিকাল 5টা থেকে 6টা, এই দুটো টাইমের পিক পিক আওয়ার থাকে অনেক অনেক জায়গাতে। সো এই পিক আওয়ারে আমরা যদি বলি যে কেউ যদি এই পিক আওয়ার না, অফ পিক আওয়ারে কেউ যদি যায়, তার জন্য বাস ভাড়া অর্ধেক, আমরা এরকম করে দিলাম।
সো তাহলে কি হবে, মানুষ চেষ্টা করবে যে অফ পিক করা যাওয়ার জন্য। আমি বলে দিলাম যে আহ, আহ, সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাস ভাড়া অর্ধেক, যে কেউ সবার জন্য বাস ভাড়া অর্ধেক, তারা বাস ভাড়া পুরো ফ্রি। তাহলে সব মানুষ চেষ্টা করবে, ও যারা যারা ধরেন অফিস কামি না, এনে নর্মালি বের হয়, অন্যান্য কাজে বের হয়, তারা চেষ্টা করবে এই হাফ বা বাস ভাড়া নেওয়ার জন্য হলেও তারা একটু ওই টাইমটাতে বের হওয়ার জন্য, যার ফলে আমার কন্ডিশনটা কমে যাবে। প্রোভাইড অল্টারনেটিভ ট্রান্সপোর্ট মোড, যেটা বললাম আপনার, আপনি একটা রিক্সা, আপনি যদি এখানে একটা একটা যে লোকটা গাড়ি ইউজ করতেছে, আপনি তো যদি তার সাইকেল বা মোটরসাইকেল ইউজ করতে উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে তার কিন্তু রিকোয়ার্ড স্পেসটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা বলতেছি এখানে যে ডিমান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর কি কি আছে। সো প্রোভাইড অল্টারনেটিভ ট্রান্সপোর্ট অপশন, যেটা বাইকিং এন্ড ওয়াকিং, ট্রানজিট এন্ড রাইড শেয়ারিং। আমরা বলছি এটা ট্রানজিট মানে কি, ট্রানজিট বলতে বোঝায় যে অনেকগুলা মানুষ একসাথে যাচ্ছে, ধরো মেট্রো একটা ট্রানজিট, বাস একটা ট্রানজিট। আর রাইড শেয়ারিং বলতে আমরা সবাই জানি যে রাইড শেয়ারিং বড় বাংলাদেশে ঢাকাতে বর্তমানে খুব পপুলার। ধরেন আপনি উত্তরা থাইকা আপনি মতিঝিল আসবেন। সো আবার আপনি আসবেন উত্তরা থেকে মতিঝিল, এখন তো অনেকে আসে, আপনি একা আসেন না, এখন আপনার হয়তো বা গাড়ি আছে, তো আরেকজনের গাড়ি নাই গা। আর আপনি যদি চিন্তা করেন আচ্ছা আমি তো একটা গাড়িতে যাই, সো এখন রেলে যদি এরকম হয়, বা ধরেন 5 জনের গাড়ি আছে, সবারই গাড়ি আছে, বাট এখন রাস্তাতে 5টা গাড়ি চলে, তাহলে তাহলে জ্যাম, বা ধরুন 4 জন আছে, 4 জনের 4টা গাড়ি আছে, 4টা গাড়ি দিয়ে আপনি আপনারা যদি আসেন, তো রাস্তায় জ্যাম অনেক বেশি বেড়ে যাবে। আপনারা যদি চিন্তা করেন তাহলে আমরা একটা গাড়ি 4 জন দিয়ে আসবো, কারণ আপনাদের সবার বাসা হবে এক জায়গায়, সবার ওয়ার্ক এক জায়গায়, তো 4 জন 4টা গাড়ি না নিয়ে এসে তার জন্য যদি একটা গাড়ি দিয়ে আসেন, তাহলে এটা আসলে অনেক বেশি বেটার হবে, জ্যাম কমে যাবে। সো এই এই কাজটা করে, এটাকে বলে আসলে কার পুলিং, না তো যে কথাটা বলছি, কার পুলিং বাই হাই অকুপেন্সি ভেহিকেল। সো এইটা সুবিধা হলো যে বাইরে অনেক কান্ট্রিতে কেউ যদি একটা গাড়িতে যদি মাল্টিপল পার্সন থাকে, একাধিক পার্সন থাকে, ধরেন বাংলাদেশে ধরেন কি হয়, একটা গাড়ি নর্মালি ড্রাইভার চালায়, পিছনে লোক বসে থাকে, আর আবার বাইরে সবাই নিজেরা নিজেই ড্রাইভিং করে। তো দেখা যায় যে ম্যাক্সিমাম একজন একটা গাড়ি, বিশাল বড় গাড়ি নিয়ে রাস্তা দাঁড়ায় আছে। আর আমেরিকানদের গাড়িগুলো অনেক অনেক বড় হয়, বাংলাদেশে ধরেন প্রাইভেট গাড়ি ইউজ করে, আর আমি আমেরিকানরা আরো বড় বড় গাড়ি ইউজ করে নর্মালি দেখা যায়। সো একটা মাত্র গাড়ি বিশাল বড় একটা স্পেস নিয়ে রাখাইতেছে। সো এই জন্য ওরা যে কাজটা করে, ওরা ওরা আলাদা একটা লেন রাখে, যেটাকে বলে হাই অকুপেন্সি লেন। সো ওই লেনে শুধুমাত্র সেই গাড়িগুলো চলতে পারে যে গাড়িগুলোতে মানুষ, একাধিক মানুষ থাকে। সো এখন তারা চিন্তা করে যে আচ্ছা আমরা যদি 4 জন 4টা গাড়িতে নিয়ে আসি, আমাদের আসলে সবার সাথে যে লেনটা কনজেস্টেড লেন, সেই লেনটা যাওয়া লাগবে। বাট আমরা যদি 4 জন একটা গাড়িতে যাই, তাহলে আমরা আসলে যে রাস্তাটা ফাঁকা থাকে সে রাস্তাতে আমরা যাইতে পারবো, সে রাস্তাতে পুলিশ আমাদের যাওয়ার অনুমোদন দিবে, যার ফলে আমরা খুব কম সময়ে বাসা অফিসে এসে পড়তে পারবো। তো তাহলে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এইভাবে চলে আসে, যার ফলে এটা আসলে ওদেরও লাভ, আবার সরকারের লাভ, জনগণেরও লাভ, যে আমার জ্যামটা কমে গেছে। Provide incentives to alternative modes in reduced driving, বলছে সাবসিডাইজ ট্রানজিট, ট্রানজিটকে আপনি সাবসিডাইজ করবেন, মানে আপনি ট্রানজিট ব্যবহার করতে মানুষ উদ্বুদ্ধ করবেন, বাস বা মেট্রো ব্যবহার করতে মানুষ উদ্বুদ্ধ করেন। উদ্বুদ্ধ করে লাভ কি, মানুষ যদি 10টা কার ইউজ করে, তার চেয়ে যদি 10টা মেট্রোতে যায় অনেক বেশি বেটার। আহ ধরেন 4টা প্রাইভেট কার একটা বাসের জায়গা দখল করে। সো এবার একটা বাস 50 জন মানুষ ক্যারি করতে পারে, 4টা প্রাইভেট কার 4 জন মানুষ ক্যারি করে। সো মানুষগুলোকে যদি আপনি ট্রানজিটে নিয়ে আসতে পারেন, মানে বাসে নিয়ে আসতে পারেন, তাহলে আসলে জ্যামটা অনেক কমে যাবে। সো এই জন্য আপনি ট্রানজিট গুলোকে সাবসিডাইজ করবেন, মানে তার ভাড়া কমায় দিবেন, বা সেটা আরো উন্নত করবেন, ভালো ফেসিলিটি দিবেন। অ্যালাউ টেলি ওয়ার্কিং অপশন অর ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউল। অ্যালাউ টেলি ওয়ার্কিং, টেলি ওয়ার্কিং বলে বোঝাচ্ছি আমরা ফোন, টেলি মানে দূর, ফোন মানে কথা, আমরা ফোনে কথা বলি যেরকম। সো টেলি ওয়ার্কিং মানে দূর থেকে কাজ, আপনি বাসা থেকে কাজ করতেছেন, অফিসে যাওয়া লাগতেছে না। তো আপনার যদি অফিসে যাওয়া না লাগে, তাহলে আসলে আপনার তো আসলে রাস্তা বের হচ্ছেন না, তাহলে আপনার জ্যামটা হচ্ছে না। অর ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউল, এটাও অনেক দেশে করা হয়, অনেক দেশে ধরেন ওয়ার্ক শিডিউল 8টা থেকে, বাংলাদেশে যেটা ধরেন বাংলাদেশে 8 ঘন্টা ওয়ার্ক শিডিউল, 9টা থেকে 5টা, সব জায়গায় সেম। বাট বিশ্বের অনেক কান্ট্রিতে আছে, ইউএস এর অনেক অফিস এরকম যে আপনার অফিস দিন রাত 24 ঘন্টা খোলা খোলা থাকে, আপনার কাজ হলো 8 ঘন্টা কাজ করা, আপনি যে কোনো সময় 8 ঘন্টা কাজ করা যাবে একদিনে।
24 ঘন্টার মধ্যে যে কোনো, আপনি সকাল 8টা থেকে সকালে সকাল 8 ঘন্টা কাজ করে চলে যান। আপনার সকালে আজকে ইচ্ছা করতেছেন আসতে, সমস্যা নেই, আপনি বিকালে এসে 8 ঘন্টা ফিল আপ করে দেওয়া যান। বিকালে ইচ্ছা করতেছেন আপনি রাতে আসেন, রাতে এসে 8 ঘন্টা ফিল আপ করে দেওয়া যান। So এটা অনেক অনেক জায়গায় হয় যে ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউল, যে আপনি আপনার যে কোনো সময় এসে আপনার কাজটা করে দেওয়া যাবে। সো এরকম হলে কেউ এক একজন এক এক টাইমে আসে। এক এক টাইমে আসলে হয় কি, সবাই যদি এক টাইমে আসতেছে না, তাহলে আমার এখানে যে রাস্তায় মানুষগুলো একসাথে বের হয় না, একসাথে বের না হলে জ্যামটা হয় না। ইম্পোজ রুট এন্ড পার্কিং প্রাইসিং, রুট প্রাইসিং তো বলছি আমরা, যেটাকে আমরা বলি রুট প্রাইসিং। রুট প্রাইস বলতে কিন্তু এরকম বোঝায় না যে ক্ষতি। রুট প্রাইসিং বলতে বোঝায় রাস্তায় আপনি রোড ইউজ করার জন্য যে প্রাইসটা আপনি দিবেন। কনজেশন মানে পিক আওয়ারে অনেক বেশি এরকম করে যে আপনি রাস্তায় ফ্রি ইউজ করতে পারবেন না, ওই টাইম ইউজ করতে গেলে আপনার টাকা দেওয়া লাগবে। সো আর পার্কিং প্রাইসিং মানে, আপনি যদি ধরেন কোথাও পার্কিং ফ্রি করে দেন, ধরেন বসুন্ধরা একটা সিটি, সো সেইখানে আপনি ধরেন পার্কিং ফ্রি করে দিয়েছেন। সো আমি চিন্তা করলাম, আচ্ছা আমার তো গাড়ি আছে, বসুন্ধরাতে পার্কিং ফ্রি, গাড়িটা নিয়ে যাই, তাহলে তো রাখতে পারবো এখানে। সো ফ্রি রাখতে পারবো, তো আমি গাড়িটা নিয়ে বের হবো। নিয়ে তারা যদি আমার গাড়ি নেওয়ার দরকার নাই, বাসা থেকে কাছে আমরা গাড়ি নিয়ে যাবো, আমরা ফ্রি ফ্রি পার্কিং গাড়ি রাখতে পারবো। তো সেখানে শপিং করে আবার চলে আসবো, রাস্তায় কিন্তু গাড়ি বাড়লো, জ্যাম হইলো। কিন্তু যদি এই বসুন্ধরা আমার জন্য পার্কিং এর জন্য টাকা রাখে, 400 টাকা 500 টাকা পার ঘন্টায় রাখে, তাহলে হবে কি, আমি চিন্তা করবো আচ্ছা আমি যদি গাড়িটা নিয়ে যাই, তাহলে হবে কি, তাহলে আমার এখানে আমি যদি এখানে 2 ঘন্টা শপিং করি, 2 ঘন্টার জন্য আমার 1,000 টাকা বিল দেওয়া লাগবে পার্কিং এর। তাহলে আমি এটা বেটার, আমি কি অন্য কোনো ভাবে যেতে পারি কিনা, আমি এটা মেট্রোতে যেতে পারি কিনা, যেন গাড়িটা আমার নেওয়া লাগলো না। সো তখন আমরা এরকম চিন্তা করবো। সো এই জন্য বলতেছে পার্কিং প্রাইসিং। Allocate space for alternate travel modes such as bike transit only or BRT, যে আপনার স্পেসটা অলরেডি মানে একটা বাইকের জন্য আলাদা আপনি লেন করতে পারেন, ট্রানজিটের জন্য। ট্রানজিট বলতে বোঝা যাচ্ছে ধরেন হাই অকুপেন্সি ভেহিকেল বা যেগুলা বলি বাস, বাস বা ধরেন মেট্রো এগুলা। বিআরটি হলো এই যে বাস র্যাপিড ট্রানজিট, মানে যে একটা লেন থাকবে, আলাদা এক্সক্লুসিভ লেন থাকবে, যে লেনে ওয়ান লেন ওয়ানলি বাসে চলবে। তো এরকম যদি আপনি করতে পারেন, এটা আসলে বেটার। আর এখানে বলতেছে আসলে ডিমান্ড ম্যানেজমেন্টের আরেকটা ওয়ে, সেটা হলো আসলে পার্কিং ক্যাশ আউট প্রোগ্রাম। সো পার্কিং ক্যাশ আউট প্রোগ্রামটা হলো আপনি ক্যাশ আউট করতে পারবেন পার্কিং না করে। সো অনেক জায়গাতেই আহ আমেরিকার অনেক জায়গাতেই এরকম হয় যে সেখানে আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, সেই অফিসে আপনার পার্কিং ফ্রি থাকে, মানে আপনি ফ্রি পার্কিং করতে পারেন, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কিন্তু সরকার একটা এখানে ইনিশিয়েটিভ নিছে যে পার্কিং যেহেতু ফ্রি করে দিচ্ছে, তাহলে মানুষ তো গাড়ি নিয়ে আসার চিন্তা ভাবনা বেশি করে, পার্কিং ফ্রি আমি এখানে চলে আসবো গাড়ি নিয়ে, তো করতে তো আসলে রাস্তা গাড়ি বেড়ে যাবে। যখন তাকে একটা প্ল্যান নিল, আচ্ছা আমরা একটা প্ল্যান করব যে আপনার জন্য পার্কিং ফি ঠিক আছে, আপনি চাইলে পার্কিং ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি পার্কিং ইউজ না করেন, তাহলে আমরা আপনাকে পে করব, টাকা দিব। সো আপনি ধরেন পার্কিং যদি আপনি আপনি মাসে 30 দিন আপনার পার্কিং করার পারমিশন আছে। সো আপনি যদি এখন একদিন পার্কিং না করে, আপনাকে আমি 200 টাকা দিব। 2 দিন পার্কিং না করলে মানে 2 পার্কিং করবেন না, মানে আপনি 2 দিন গাড়ি আনবেন না, না আনলে আপনাকে আপনি 400 টাকা দিব। 3 দিন না আনলে আপনাকে 600 টাকা দিব। তাহলে মানুষ চিন্তা করবে, আচ্ছা পার্কিং যদি আমি না করতে টাকা পাচ্ছি, তো এটা এটা কিন্তু আমার টাকা আয়ের আরেকটা উৎস হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন শুধু শুধু গাড়ি নিয়ে আসবো, আমি কেন টাকাটা হারাবো। আর থেকে আমি এই কাজটা কেন করি না, যে আমি আমি দরকার বললে আমি মেট্রো দিয়ে আসি বা আমি বাস দিয়ে আসি, গাড়ি আমি আনবো না, সমস্যা নাই, গাড়ি বাসায় থাক, আমি মেট্রো দিয়ে আসবো, কিন্তু টাকাটা আমার চাই, সবাই এক্সট্রা ইনকাম চায়, সেটা একটা এক্সট্রা ইনকাম হিসেবে আসছে, এটাকে বলি পার্কিং ক্যাশ আউট। আপনি পার্কিং না করে পার্কিং এর টাকাটা ক্যাশ করে ফেলতেছেন। সো এটাকে বলতেছি আমরা পার্কিং ক্যাশ আউট। এই প্রোগ্রামটা যে খুবই সফল হয়েছে ক্যালিফোর্নিয়ায়, এবং আপনারা পড়তে পারেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দুইটা। সো এখানে ডিটেলস বলে দেওয়া আছে। সো আচ্ছা, এটা বলছে যে ক্যালিফোর্নিয়ায় এই যে পার্কিং এই ক্যাশ আউট প্রোগ্রাম রিডিউস ভেহিকল ইমিশন বাই 12%, বাই 12% এই ভেহিকেল ইমিশন ইমিশন কমিয়েছে এটা। আচ্ছা, প্রোভাইড প্রায়োরিটি টু কারপুলস, ভ্যান পুলস অ্যান্ড শর্ট টার্ম পার্কার্স, যেটা কার্পুল, যেটা আমরা আসলে বলছিলাম আমরা,
যে আপনি এখান থেকে মতিঝিল যাবেন, সো আপনি আরেকজনের সাথে নিয়ে নিলেন। এটা রাইড শেয়ারিং এর মতো আর কাইন্ড অফ, যদি একটু ডিফারেন্স আছে এটাতে। আচ্ছা, এনে আর কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, এটা যদি এর লাগবে না। আচ্ছা, আমরা এরপরে বললাম ডিমান্ড ম্যানেজমেন্ট, এখন আমরা পড়বো আসলে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট, যেটা আমি আগে বলছি যে আসলে ল্যান্ড গুলো যদি আমরা মিক্স ইউজ ল্যান্ড করতে পারি, যে একটা এরিয়াতে, মানে ঢাকা শহরকে আমি সেগমেন্ট সেগমেন্ট না করে একটা যে এলাকায় শুধু অফিস, একটা এলাকায় শুধু রেসিডেন্সিয়াল, এই এলাকায় শুধু হাসপাতাল, এই এলাকায় শুধু শপিং মল, এরকম না করে আমি যদি এরকম করতে পারি যে প্রতিটা এলাকাতেই সবকিছু থাকবে, তাহলে আসলে আমার একজন মানুষকে একটা বই কেনার জন্য শুধু 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 একটা বই কেনার জন্য নীলক্ষাত থেকে তার উত্তরা থেকে নীলক্ষাত আসা লাগবে না। সো সে তার এলাকায় বই কিনতে পারবে। সো একটা হাসপাতালের জন্য তার এলাকা শুধু শুধু তার উত্তরা থেকে ঢাকা মেডিকেল আসা লাগবে না, ওইখানে সে হাসপাতাল ডাক্তার সে দেখাতে পারবে। তো আমরা যদি এরকম যদি করতে পারি, আমরা যে মিক্স ইউজ করতে পারি, তাহলে যে প্রমোট মিক্স ইউজ ডেভেলপমেন্ট, তাহলে আসলে আমাদের মানুষগুলো তারা হাইটে হাইটে সবকিছু করতে পারবে, তাদের আর গাড়ি ইউজ করার দরকার নাই। গাড়ি ইউজ না করলে জ্যামও হবে না। সো ইনক্রিজ ডেন্সিটি ইন ট্রানজিট করিডোর। সো আমরা ডেন্সিটি, ট্রানজিট ট্রানজিট করিডোরের ডেন্সিটি বাড়াবো, মানে কি, মানে বাসের সংখ্যা বাড়াবো। সো বাস যদি বাড়াই, তাহলে আসলে মানুষ যদি বাস বেশি বেশি ইউজ করে, অটোমেটিক প্রাইভেট কার কমে যাবে। পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম, আমাদের পলিসিটা চেঞ্জ করা লাগবে এই ক্ষেত্রে, যে মিক্স ইউজের জন্য। আচ্ছা, এরপর আরো কিছু কথাবার্তা এখানে বলছে যে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট, কমিউট ট্রিপ রিডাকশন অ্যাক্ট, টার্গেট বিগ এমপ্লয়ার্স উইথ 100+ এমপ্লয়িজ, মনিটর দ্য এমপ্লয়ি অপারেট মোডস এফডিআর, এরা ট্রেনিং এনে কিছু কথাবার্তা বলছি, লিঙ্কগুলো আপনারা পড়তে পারেন। তো এখানে বলতেছে যে কমিউট ট্রিপ রিডাকশন অ্যাক্ট। কমিউট ট্রিপ বলতে আসলে কি বোঝায়? তো কমিউট ট্রিপ বলতে বোঝায় যে যারা আসলে রেগুলার যাতায়াত করে, ধরেন যার বাসা উত্তরা এবং বাসা হলো যার বাসা উত্তরা এবং যার অফিস হলো মতিঝিল, সে রেগুলার সকালে উত্তরা থেকে মতিঝিল আসে এবং প্রতিদিন মতিঝিল থেকে উত্তরা যায়, এটা তার রেগুলার ট্রাস্ট, তো সে হলো কমিউটার। সো এই কমিউটারদের ট্রিপটা আসলে কিভাবে আমরা কমাইতে পারি কিনা, সো এইটাকে বলে বলতেছি আমরা কমিউট ট্রিপ রিডাকশন অ্যাক্ট। এই কমিউটার ট্রিপটা আমরা কমাবো। সো এটা কিভাবে হতে পারে? আমেরিকায় ধরেন সবাই গাড়ি ইউজ করে সবাই আসে। সো আমরা যদি এখানে তাদের বাস ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের আমাদের কমে যাবে। যদি আমি তাদের মেট্রো ব্যবহার উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু তাদের ট্রিপ গুলো কমে যাবে। সো এইটা আসলে তাদের সবসময় মনিটর করা হয়, দেখা হয় যে তারা আসলে কি করতেছে। যদি কেউ তার ট্রিপ সময় কমায়, তাকে হয়তো বা কোনো ইনসেনটিভ দেয়, তাকে কোনো পুরস্কার দেয়, যে আপনি গাড়ি ইউজ করেন নাই, এই এই মাসে আপনি বাল্ব ইউজ করছেন, তার জন্য আপনারা এই প্রাইসটা দেওয়া হলো, এরকম অনেক এটা আছে যে এরকম ইনসেন্টিভ দেয়। সো ডিমান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সেখানে বলতেছে যে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যালো? জি স্যার। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন। আচ্ছা, আমরা একটু দেখি আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস এরপর কি আছে। সো আমাদের এখানে আছে যে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে, আচ্ছা আমরা কিন্তু ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট পড়তেছি এখন, শেষ হয় না এটা। সো ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট আরেকটা হলো যে গ্রোথ এন্ড ট্রান্সপোর্টেশন এফিসিয়েন্সি সেন্টার। সো এটাকে বলি জিটিসি, গ্রোথ এন্ড ট্রান্সপোর্টেশন এফিসিয়েন্সি সেন্টার। কি বলতেছে? ডিফাইন বাউন্ডারি অফ ডেন্স মিক্সড ডেভেলপমেন্ট উইথ মেজর এমপ্লয়ার্স, স্মল বিজনেসেস এন্ড রেসিডেন্সিয়াল ইউনিটস উইথিন এন এস্টাবলিশ আরবান গ্রোথ এরিয়া। মানে এতক্ষণ যে কথাটা বলতেছি, এই সেম কথাটাই তারা একটা নাম দিছে, গাল ভরা নাম দিছে। গাল ভরা নামটা কি? জিটিসি, গ্রোথ অ্যান্ড ট্রান্সপোর্টেশন এফিসিয়েন্সি সেন্টার। মানে একটা এরিয়া থাকবে, এই একটা এরিয়াতে কিছু এমপ্লয়ার থাকবে, এমপ্লয়ার মানে আপনার অফিস গুলো থাকবে, কিছু কিছু ব্যবসাও থাকবে, স্মল রেসিডেন্সিয়াল এরিয়াও থাকবে উইথিন একটা স্পেসিফিক এরিয়াতে। সো এটাই বলেছে, একটা এরিয়াতে সবই থাকবে, এটাকে বলি আমরা যে গ্রোথ এন্ড ট্রান্সপোর্টেশন এফিসিয়েন্সি। এখানে ট্রান্সপোর্টেশন মানে মানুষের খুব একটা ইউজ করা লাগে না, সবাই পায়ে হাইটে সবকিছু করতে পারে, সবকিছু ওয়াকিং ডিস্টেন্সে হয়। সো এই কারণে এই এরকম হলে জ্যাম হয় না। অবজেক্টিভ অফ জিটিইসি, অবজেক্টিভ কি? প্রোভাইড অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল সেন্টার।
সো এমপ্লয়মেন্ট এবং রেসিডেন্সিয়াল দুটো একসাথেই আছে, সো দুটো অ্যাক্সেস পাচ্ছে। ডিক্রিজ ট্রাভেল টাইম বাই প্রাইভেট মোড। সো ট্রাভেল টাইম বাই প্রাইভেট মোড বলতে বোঝাচ্ছে আমরা প্রাইভেট কার বা তার নিজস্ব ব্যক্তিগত যানবাহন। তো সবকিছু যদি ওয়াকিং ডিস্টেন্সে হয়, তার তো আর গাড়ি দিয়ে যাওয়ার দরকার নাই আসলে। সো যেখানে 5 মিনিট লাগে ধরেন গাড়িতে হাঁটতে যাইতে, সেখানে ম্যাক্সিমাম মানুষ হয়তো বা গাড়ি ইউজ করবে না। কারণ গাড়ি বের করা লাগবে, স্টার্ট দেওয়া লাগবে, গাড়ি আবার নিয়ে যাওয়া লাগবে, পার্কিং করা লাগবে, বিশাল ঝামেলা, আবার তেল 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 যাবে। সো এখান থেকে হাইটে যাওয়া যায়, তার মানে আমার 5 মিনিটে হাইটে হাইটে চলে যাবে। সো এটা আসলে উদ্দেশ্য। সো কনসিডারেশনস অফ জিটিইসি, এই জিটিইসি করার জন্য কি করা লাগবে? নিড টু ইমপ্রুভ এয়ার কোয়ালিটি এন্ড গ্রিন হাউস গ্যাস ইমিশন। সো এয়ার কোয়ালিটি ভালো করা লাগবে, গ্রিন হাউস গ্যাস ইমিশনটা দূর করা লাগবে। গ্রোথ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশন, ডিটারমাইন হোয়ার টু ডিরেক্ট expected growth in population and employment, where to direct expected growth in population and employment while providing access and মোবিলিটি। আচ্ছা, বলতেছে আপনি যখন অ্যাক্সেস এন্ড মোবিলিটি দিবেন, অ্যাক্সেস এবং মোবিলিটি দুইটা জিনিস আসলে দুইটা অপোজিট কাইন্ড অফ। মোবিলিটি বলতে আসলে বোঝায় আপনার স্পিড। ধরেন একটা হাইওয়ে, একটা বাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরেন, যেটা আহ, ঢাকায় আছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এর মোবিলিটি অনেক বেশি কিন্তু অ্যাক্সেস অনেক কম। মানে হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাতে এখানে গাড়িগুলো খুব হাই স্পিডে চলে, কিন্তু এখানে আপনি যে কোনো দিক দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন না। রাস্তা একটা স্পেসিফিক জায়গা আছে, এখানে এন্ট্রি নেওয়া লাগবে, আর একটা স্পেসিফিক জায়গা আছে, এখানে নামা লাগবে। সো এর অ্যাক্সেসটা খুবই কম, কিন্তু মোবিলিটি খুব বেশি। আবার ধরুন গ্রামের রাস্তা কি হয়, এখানে অ্যাক্সেস অনেক বেশি, আমি যে দিক দিয়ে মন চাই আপনি দিক দিয়ে এই রাস্তার মধ্যে ঢুকে পড়তে পারবেন। বাট রাস্তার স্পিড খুবই কম, আপনি বেশি স্পিডে গাড়ি চালাতে পারবেন না এখানে, তাহলে আশেপাশে মানুষের উপর ধাক্কা লাগবে। সো গ্রামের রাস্তার অ্যাক্সেসটা অনেক বেশি, কিন্তু মোবিলিটি অনেক কম। সো আপনি অ্যাক্সেসে মোবিলিটি আসলে দেওয়ার জন্য আপনার আগে বের করা লাগবে যে কোথায় কোথায় আসলে আমার পপুলেশন গ্রোথ এন্ড এমপ্লয়মেন্ট হবে। মানে আপনি আসলে এই যে এই জিনিসটা যে করবেন, এই মিক্স ল্যান্ড ইউজ, সেটা আপনার চিন্তা করে করা লাগবে যে কোথায় এটা করলে বেটার হবে। এখন আপনি উত্তরা করতে পারেন, কারণ উত্তরা ধরেন মানুষ এখানে আছে। সো এখানে মানুষের একটা মানে মানুষের গ্রোথ এখানে হবে, আপনি বুঝতেছেন, মানুষ এখানে আস্তে আস্তে এখানে তারা বাসা করতেছে। সো এখানে আপনি এরকম করতে পারেন। মানে আপনি এখন করলেন কেরানীগঞ্জের একটা বিলের বাসা করলেন, যেখানে আগামী 50 বছরে কোনো মানুষ যাওয়ার সম্ভাবনা নেই, মানুষ যাওয়ার ইচ্ছা করে না, এখানে মানুষ যাবে না এখানে। আপনি এখানে বানিয়ে রাখলেন হাসপাতাল, বানিয়ে রাখলেন এখানে শপিং মল, আর মানুষ এখানে যাবে না, তাহলে তো আপনার আসলে লাভ নাই গা। তো এটা আপনার এটাই বলছে আসলে, এটা আপনার এটা আসলে এখানে একটু চিন্তা ভাবনাকে আগে বের করা লাগবে আসলে কোথায় এই পপুলেশন এবং এমপ্লয়মেন্ট করতে হবে। এটাকে চিন্তা করা লাগবে, তারপরে ওই জায়গায় আপনার এই মিক্স ল্যান্ড ইউজের ইনিশিয়েটিভ নেওয়া লাগবে। সো fiscal limitation of central and local government to supply transportation and other public infrastructure। অবশ্যই টাকা পয়সার লিমিটেশন আছে, যে আপনি এত কিছু করবেন, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দিবেন, অনেক কিছু করবেন, তার টাকা পয়সার দিকে নজর রাখা লাগবে, যে কিরকম আপনার টাকা পয়সা আর আছে সেটার প্রতি। বলছে এক্সপেক্টেড আউটকাম অফ জিটিএসি, যদি এটা করতে পারেন তাহলে লাভটা কি? তো লাভটা কি বলছে? ইনক্রিজ ডেনসিটি অ্যান্ড ক্লাস্টারিং। ক্লাস্টারিং মানে গুচ্ছ, অনেকগুলা ক্লাস্টার হবে, অনেকগুলা গুচ্ছ হবে এরকম মিক্স ল্যান্ড ইউজের। সো এক গুচ্ছে ধরেন এটা একটা গুচ্ছ থাকবে এরকম, ধরেন এটা একটা মিক্স ল্যান্ড ইউজের গুচ্ছ, এটা একটা গুচ্ছ, আর এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ এরকম। তাহলে এর কিন্তু এখানে যাওয়ার প্রয়োজন নাই, এর আবার এখানে যাওয়ার প্রয়োজন নাই, এর এখানে যাওয়ার প্রয়োজন নাই, মানে সবাই ভিতরে ভিতরে তাদের মধ্যে আসলে স্বয়ংসম্পূর্ণ। সো এটা বলতে ক্লাস্টারে এবং ডেন্সিটি মানে মানুষগুলো এখানে বেশি থাকবে। সো সবকিছু এক জায়গার মধ্যে হচ্ছে জন্য এটা ডেন্সিটি বাড়তেছে, তাই হাইডে হাইডে সব কিছু করতে পারতেছে। রিডাকশন ইন পার ক্যাপিটা অটোমোবাইল ওনারশিপ, মানে এটা করলে কি, যেহেতু মানুষ বেশি হাঁটে, পায়ের ওয়াকিংটা বেশি হয়, পার ক্যাপিটা অটোমোবাইল ওনারশিপ, অটোমোবাইল বলতে বোঝাচ্ছি গাড়ি, বোঝাচ্ছি আমরা এই গাড়ি, এটা 25% পর্যন্ত কমে যেতে পারে। এটা 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 আমাদের লাভ। ইনক্রিজড ইউজ অফ অল্টারনেটিভ মোড, ধরেন প্রাইভেট ভেহিকেল বাদ দিয়ে কিছু মানুষ তবে এখন পায়ে ইউজ করতেছে, তারা সাইকেল ইউজ করতেছে। আগে যেখানে কার ধরে যখন তারা সাইকেল ইউজ করতেছে, আর তো খুব অল্প দূরত্ব, আমার তো গাড়ির দরকার নাই, আমি সাইকেলে চলে যাই, তাদের সাইকেল দিয়া। সেরকম অল্টারনেটিভ মোড এরকম মানে প্রাইভেট ভেহিকেল এভাবে আমার 27% আমার রিডিউস হয়েছে এখানে।
তো এটা আর এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমটা বলতেছে যে অটোমোবাইল ওনারশিপ, মানে অটোমোবাইল মালিক, মানে মানুষ মালিক 25% কমছে, মানে মানুষ গাড়ি কম কিনতেছে। আর পরটা বলছে ইউজ, সো ট্রাভেল বাই প্রাইভেট ভেহিকেল ক্যান রিডিউস, মানে আর ট্রাভেলটা মানে প্রাইভেট ভেহিকেল ইউজটা কমছে 27%, মালিকানা কমছে 25%। এটা বোঝা হচ্ছে যে একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, এটা সাকসেসফুল একটা আমাদের একটা ইমপ্লিমেন্টেশন। সেটা হলো আর্লিংটন, এটা ইউএস এর ভার্জিনিয়া স্টেটের একটা কান্ট্রি হলো আর্লিংটন। সো ওই আর্লিংটনে তারা এরকম একটা করছে। এই আর্লিংটন এক সময় 1970 সালে সেটা একটা কার ডোমিনেটেড এরিয়া ছিল। কার ডোমিনেটেড লো ডেন্সিটি কেন বলতেছি, কারণ আর্লিংটনে লো ডেন্সিটি হলেই কিন্তু আসলে কার ডোমিনেটেড হওয়া লাগে। কারণ লো ডেন্সিটি মানে কি, একটা আপনি এখানে আপনার, আমরা যদি দেখাই, ধরেন এখানে হলো আপনার বাসা, এখানে আপনার শপিং মল, এইখানে আপনার অফিস, এইখানে আপনার সেলুন, এইখানে রেস্টুরেন্ট, এইখানে ধরুন আরেকটা কিছু এরকম, ধর একটা ধরুন লাইব্রেরি। সো এই জিনিসগুলো অনেক দূরে দূরে আছে, তাহলে হবে কি, আপনার এখান থেকে আপনার যদি এখানে আসা লাগে, আপনি গাড়ি দিয়ে আসবেন, হাঁটে আসতে পারবেন না। এনে আসবেন, আপনার গাড়ি দিয়ে আসা লাগবে। এনে আসবেন, আপনার গাড়ি দিয়ে আসা লাগবে, গাড়ি দিয়ে আসা লাগবে, গাড়ি ছাড়া কোনো ওয়ে নাই। কারণ অনেক অনেক দূর দূর জিনিস। আর আপনি যদি সবগুলা খুব কাছাকাছি নিয়ে আসতে পারেন, সবগুলো খুব কাছাকাছি নিয়ে আসেন, ধরেন একটা এখানে, এখানে, যেখানে, এখানে, 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 এখানে সবগুলো যদি আপনি কাছাকাছি নিয়ে আসেন, তাহলে কি হবে, ডেন্সিটি বাড়বে। ডেন্সিটি বাড়ছে, তাহলে মানুষ হেঁটেই তারা যেতে পারবে, তাদের আর গাড়ি লাগবে না। বুঝতে পারছেন কি? হ্যালো। জি স্যার। তো এই কথাটা আসলে বারবার এখানে বলতেছে। সো তারা এই কাজটাই করছে আসলে, যে এক সময় ছিল কার্ডোমিনেটেড লো ডেন্সিটি এরিয়া ছিল। তারপর তারা করছে কি, এখানে তারা একটা রেল, একটা মেট্রো একটা কনস্ট্রাক্ট করছে। তো মেট্রো রেলের সাইড দিয়া তারা আসলে এরকম একটা মিক্স ল্যান্ড ইউজ করে গেছে। ধরেন তারা চিন্তা করছে, তাহলে আমরা এখানে একটা মেট্রো রেল করবো, এদিকে যাবে, এর আশেপাশে আমরা একটা মিক্স ল্যান্ড ইউজ করবো আমরা। সো তারা এটা করছে এরকম ভাবে। সো এবং এটা খুবই সাকসেসফুল হয়েছে তাদের এই ইনিশিয়েটিভটা। তারা কি দেখাইছে যে জব কনসেন্ট্রেশন ইনক্রিজড 15%, মানে 70 সালে ছিল, 80 সালে 51% জব কনসেন্ট্রেশন বাড়ছে, এবং 2000 সালে প্রায় 67% জব কনসেন্ট্রেশন বাড়ছে। সো ট্রিমেন্ডাস ইনক্রিজ ইন ট্রানজিট, আগের মানুষ যেখানে আসলে কার ইউজ করতো, এখানে ট্রানজিট ইউজ অনেক বেশি বাড়ছে। 2004 সালে 4টা সাবওয়ে স্টেশন তারা প্রায় 35,000 পিপুলকে সার্ভ করছে। 64% অফ দ্য পিপুল অ্যাক্সেস মেট্রো রেল বাই ওয়াকিং, তারা হেঁটে হেঁটে মেট্রো দিয়ে আসতেছে। আগে তারা যেখানে গাড়ি ইউজ করতো, এখন তারা হেঁটে মেট্রো দিয়ে এসে তারপর যাচ্ছে। ওনলি 7% ড্রাইভস টু দ্য মেট্রো স্টেশন, ওনলি মধ্যে 17% গাড়ি ইউজ করতেছে। আগে যেন সবাই গাড়ি ইউজ করতো, এখন 17% গাড়ি ইউজ করতেছে কোন কেউ, শুধুমাত্র মেট্রোতে আসার জন্য, পরে আবার তারা মেট্রো ইউজ করতেছে। সো এইটা আমার আসলে এখানে বলা হয়েছে। সবাইকে বুঝতে পারছেন এই জিনিসটা? এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, এই স্লাইডটা স্পেসিফিক্যালি এই এটা এইটা একটু আপনার মুখস্থ রাখবেন। এই যে এটা মুখস্থ রাখবেন। সো এটা কি, মোবিলিটি অ্যান্ড অ্যাক্সেস, সাপ্লাই ম্যানেজমেন্ট, ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট এন্ড ডিমান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা আছে এটা হলো অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাডভান্স অ্যাডভান্স মধ্যে একটু উন্নত, একটু উপরের, নাম শুনে বুঝতেছি আমরা। তাহলে কতটুকু উন্নত, এটা আসলে কি করবে? ফার্স্ট, হোয়াই নিডেড, কেন এই আমরা অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে যাচ্ছি? ফার্স্ট রিজন ইজ এটা এটা রিডিউস কনজেশন, কনজেশন কমায় দিবে। সেকেন্ড রিজন কি, ইমপ্রুভ মোবিলিটি। মোবিলিটি মানে কি বলেন তো? মোবিলিটি মানে কি? আমি একটু আগে বলছি, আমরা মোবিলিটি বলতে কি বুঝাই বলেন তো? মোবিলিটি বুঝি বলতে, নাই স্যার, আবার বলেন। মোবিলিটি বলতে কি বোঝায় মোবিলিটি? মোবিলিটি। আমি এটাকে বলছি তো, একটা উদাহরণ দিচ্ছি, গ্রামের রাস্তা আর একটা ঢাকার ইলেভেটেড এক্সপ্রেসওয়ে। বলেন গ্রামের রাস্তা এবং ঢাকা ইলেভেটেড এক্সপ্রেসওয়ে, দুটার মধ্যে কোনটার মোবিলিটি বেশি? মোবিলিটি বলতে কি বোঝায়? মোবিলিটি বলতে স্পিড বোঝায়, স্পিড, কত স্পিডে চলতেছে। বুঝতে পারছেন?
হ্যালো। জি স্যার, আমি বুঝতে পারছি। তাহলে বলেন, ঢাকার রাস্তা, ঢাকার একটা এলিভেটেড অ্যাক্সেস রোড, এলিভেটেড অ্যাক্সেস হবে না যেখানে খুব গাড়ি হাই স্পিডে চলে, আর গ্রামের রাস্তা, দুটার মধ্যে কোনটার মোবিলিটি বেশি? ঢাকার রাস্তা স্যার। ঢাকার এলিভেটেড অ্যাক্সেস রোড, ঢাকার যে কোনো রাস্তা বলতে নাই, ঢাকার এলিভেটেড অ্যাক্সেস রোড। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, জি। কিন্তু অ্যাক্সেস কোনটার বেশি, অ্যাক্সেসিবিলিটি কোনটার বেশি? অ্যাক্সেসিবিলিটি বলতে কি বোঝেন বলুন তো? অ্যাক্সেসিবিলিটি বলতে কি বোঝেন? ডিসেবিলিটি। অ্যাক্সেস, অ্যাক্সেস অর্থ কি এটা বলেন তো? অ্যাক্সেস জিনিসের অর্থ কি? অ্যাক্সেস তো স্যার পারমিশন, মানে অনুমতি। মানে রাস্তায় ঢোকার অনুমতি। তাই বলেন জি। গ্রামের রাস্তা এখানে ইজিলি যে কোনো দিক দিয়ে ঢুকে যাওয়া সম্ভব, নাকি ঢাকার যে এলিভেটেড অ্যাক্সেস আছে গ্রামের সেখানে যে? গ্রামের রাস্তা যে কোনো দিক থেকে ঢুকে যাওয়া সম্ভব স্যার, গ্রামের এক্স্যাক্টলি, অ্যাক্সেসিবিলিটি বেশি। এক্স্যাক্টলি গ্রামের রাস্তার অ্যাক্সেসিবিলিটি বেশি কিন্তু মোবিলিটি কম। কিন্তু ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওইটার আমাদের অ্যাক্সেসিবিলিটি কম কিন্তু মোবিলিটি অনেক বেশি। সো এটা, আমরা এটা চাই যে মোবিলিটি বাড়াবে, মানে স্পিড অনেক বাড়াবে, সেফটি বাড়াবে, ইমপ্রুভ সেফটি, ইমপ্রুভ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার এন্ড প্রডিউসার ওভারঅল পারফরমেন্স বৃদ্ধি করবে। আচ্ছা, এখন বলছে হোয়াট নিডস টু বি ডান। ঠিক আছে, বুঝলাম হোয়াই, কেন প্রয়োজন, এগুলা এই কারণে প্রয়োজন। তাহলে এটা করার জন্য কি করা লাগবে? আচ্ছা, তো অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমার কি করা লাগবে সেটা এখন দেখতেছি আমরা। তো ফার্স্ট হলো কালেকশন অফ রিয়েল টাইম ট্রাফিক ইনফরমেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যে আপনার রিয়েল টাইমে রাস্তায় কি হচ্ছে এটা আপনার জানা লাগবে। রিয়েল টাইম আমি এই মুহূর্তে জানতে চাই শাহবাগে কি হচ্ছে, এই মুহূর্তে আমি জানতে চাই সে যে বনানীতে কয়টা গাড়ি চলতেছে, এই মুহূর্তে জানতে চাই আমি গুলশান 2-এ কয়টা গাড়ি পাস করতেছে, আমি জানতে চাই। আমি এই মুহূর্তে ঢাকা শহরে কোথাও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা ওটা আমি জানতে চাই, কোথাও কোনো গাড়ি দুর্ঘটনা হয়েছে কিনা, কোথাও কোনো প্যারেন্টস আহত হয়েছে কিনা ওটা আমার জানা লাগবে, রিয়েল টাইম জিনিস জানা লাগবে। সো ওইটা আমার ফার্স্ট জিনিস হলো এটা, কালেকশন অফ রিয়েল টাইম ট্রাফিক ইনফরমেশন। সেটা কিভাবে করতে পারি? এটা অটোমেটিক কালেক্ট করতে পারি আমরা। কিভাবে? আমরা পয়েন্ট ডিটেক্ট করে দিতে পারি বা ইন্টারভ্যাল ডিটেক্ট করে দিতে পারি। সো পয়েন্ট ডিটেক্ট করা মানে যে জায়গাতে একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা ট্রাফিক কাউন্ট করব। আর ইন্টারভ্যাল মানে একটা নির্দিষ্ট সেগমেন্টে, একটা 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 লেংথে, ধরেন 20 কিলোমিটার, ধরেন 1 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা ট্রাফিক কাউন্ট করবো এরকম। সো এটা অনেকগুলো ওয়ে আছে, জিপিএস বেসড বা সেলুলার বেসড এই জিনিসগুলো আছে। জিপিএস মানে আমরা তো গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর জিপিএস মানে আমরা যে ফোন, এই যে সেলুলার বেসড বলে ফোনের যে আমরা নেটওয়ার্ক ইউজ করে আমরা বের করতে পারি যে রাস্তার ইয়া কিরকম, যে ডেন্সিটি কিরকম। ধরেন গুগল যে করে, গুগল যে রাস্তা দেখবেন লাইভ ট্রাফিক দেখায়, এটা আসলে কিভাবে দেখায়। ধরুন আমি যদি চাই, ইউটিউব তো না, আমরা ধরেন এখানে মগবাজার লেগি, ধরেন এখানে এই যে ধরেন এইখানে দেখাচ্ছে এই যে এইটুকুতে আমার আসলে ভালো গ্রিন, এইটুকুতে অনেক বেশি জ্যাম, অনেক বেশি জ্যাম হচ্ছে। আবার এইখানে আবার হলুদ মানে কম জ্যাম, এটা কিভাবে তা দেখাচ্ছে কেউ বলতে পারেন? তারা কিভাবে জানলো এখানে রিয়েল টাইমে যে এই মুহূর্তে এখানে জ্যাম বেশি, এখানে জ্যাম নাই, এইখানে এই রাস্তাটা গ্রিন? এটা কি স্যার স্যাটেলাইটের মাধ্যমে কোনো কিছু? না, স্যাটেলাইট না, এই নে আমরা যা মোবাইল ফোন ইউজ করি, সবাই এখন মোবাইল ফোন ইউজ করে, সবার মোবাইল ফোন এখন অ্যান্ড্রয়েড, ম্যাক্সিমাম মোবাইল ফোন অ্যান্ড্রয়েড, এবং এগুলোতে গুগল ম্যাপস আছে এগুলা। সো এই তারা আসলে মোবাইল ফোন ট্র্যাক করে, সবার মোবাইল ফোন ট্র্যাক করে দেখে যে যে কোন কোন জায়গাতে এই মোবাইল ফোন গুলা স্ট্যাটিক মানে স্থির চলতেছে না, মানুষগুলা মোবাইল ফোন দাঁড়ায় আছে, অনেকগুলো মোবাইল ফোন একসাথে, সেখানে তারা এখানে ধরে এখানে গাড়িগুলা খুব আস্তে চলতেছে। আর যেখানে মোবাইল ফোন খুব ফাস্ট চলতেছে মোবাইল গুলা, সেখানে তারা বলে এখানে আসলে গাড়ি মানে কোনো জ্যাম নাই গা। ধরেন এখানে তারা দেখতেছে, তারা পাইছে এই জায়গাটাতে অনেকগুলো মোবাইল ফোন অনেকক্ষণ ধরে এখানে বসে আছে, তো তারা লাল দিয়ে দিছে। আর তারা দেখতেছে এখানে মোবাইল ফোন আসলে মোবাইল ফোনটা খুব দ্রুত এখানে চলে আসে। সো এটা থেকে তারা পাইছে আসলে এটা আসলে এখানে
জ্যাম নাই। তো আপনার ফোন কিন্তু অল টাইম ট্র্যাক হয়, আপনি চান বা না চান। এই দেখেন, ধরেন এই পুরোটা কিন্তু আসলে মোবাইল ফোন ট্র্যাক করে বানানো হয়েছে এগুলা। এগুলো যা দেখতে পাচ্ছেন এখানে, ধরেন শাহবাগ যদি যাই, এই যে শাহবাগের কি অবস্থা আমরা এখন দেখতে পারবো রিয়েল টাইমে, যে এই অবস্থা। এই জায়গাতে জ্যাম হচ্ছে বেশি, এই জায়গাতে জ্যাম নাই। এরকম আর কি। এইটা এ বলতেছে এখন এদিকে আর নাই গা, এরকম এইদিকে জ্যাম এদিকে জ্যাম। সো এই হলো কাহিনী। যাই হোক, সো এরকম আমরা একটা সেলুলার ইউজ করতে পারি, জিপিএস ইউজ করতে পারি, অথবা আমাদের আরো অনেক মেথড আছে, অটোমেটিক টুল কালেকশন মেথড। কারণ যদি আমরা অটোমেটিক টুল কালেকশন করি তাহলে এখানে কয়টা গাড়ি পাস হচ্ছে সেটা বের করতে পারবো। সো ভেহিকেল মাউন্টেড ট্রান্সপন্ডার মানে একটা গাড়ির উপরে একটা আমরা একটা একটা লিজার বসায় দিলাম, বা একটা আমরা আরএফআইডি সেন্সর বসায় দিলাম, সে রাস্তাতে চলবে এবং আশেপাশে কি হচ্ছে সব আমার ইনস্ট্যান্টলি সে আমরা বলতে পারবে। ভিডিও ক্যামেরা অ্যান্ড লাইসেন্স প্লেট ম্যাচিং। সো ভিডিও আমরা একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি, সেটা দিয়ে আমরা অটোমেটিক আইডেন্টিফাই করতে পারি। ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই বেস। সো আমরা ব্লুটুথ এবং ওয়াইফাই সিস্টেম ইউজ করে গাড়িগুলো গুনতে পারি। ওয়ান এট দ্য বিগিনিং অ্যান্ড ইন্টার দ্য সার্ভিস সেগমেন্ট। সো এই কথাগুলো বলছে, একটু পড়বেন। সো এখন বলছে হোয়াট নিডস টু বি ডান আসলে। অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট করে আমরা কি করব? আমাদের করা লাগবে যে অপটিমাইজ ট্রাফিক ফ্লো করা লাগবে। অপটিমাইজ বলতে বোঝায় আসলে আমরা সবচেয়ে বেস্ট আমরা কি করতে পারি। ধর একটা ইন্টারসেকশন, ইন্টারসেকশনে আমরা কি করলে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি এখান থেকে পাস করতে পারি, সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি পাস করতে পারি কি করলে, এটাকে বলি আমরা অপটিমাইজেশন। সো এটা এই আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন করতে পারি, সিগন্যাল টাইমিং এন্ড ফেজিং এগুলো করার জন্য আমার রিয়েল টাইমে ট্রাফিক ফ্লো লাগবে, ট্রাফিক ডাটা লাগবে আমার। প্রি টাইম কন্ট্রোল আগে আমরা সেট সেট করে দিলাম। অপটিমাইজ অফলাইন বেসড অন হিস্টোরিক্যাল ডাটা, ডান্স নট নিড ডিটেক্টর। আমরা এটা পি টাইম কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আগে আমি হিস্টোরিক্যাল ডাটা বলতে বোঝাচ্ছে আগে নর্মাল যেগুলো পাস হয় গাড়ি, সেই নর্মালি যেগুলো হয় সেই গাড়ি নিয়ে করলাম। আর অ্যাকচুয়াল বলতে বোঝায় যে রিয়েল টাইম যে গাড়িগুলো পাস হচ্ছে সেটা। আর একটা সেমি অ্যাকচুয়েটেড। সেমি অ্যাকচুয়েটেড বলতে বোঝায় না ডিটেক্টর আমরা দুই দিকে দিই না, এটা আমরা পড়ছিলাম তিনটা জিনিসে পড়ছিলাম যে প্রি টাইম বলতে ফিক্স টাইম বোঝায়, আর অ্যাকচুয়ালটা পড়ছিলাম, আর সেমি অ্যাকচুয়ালটা পড়ছিলাম। সেমি অ্যাকচুয়াল মানে ডিরেক্টর আমরা মাইনর দিকে দিই, মেজর দিকে ডিরেক্টর দিই না। আর একটা আর কি কাজ ইউজ হয় এটা, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হলো ট্রাফিক প্রেডিকশনের জন্য। সো ট্রাফিক প্রেডিকশন মানে কি, জিনিসটা খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। যে আমি এখন ধরেন বাজার 9টা, তা আমি 10টার সময় ধরেন আমি এখান থেকে আমি বের হব, আমি বের হয়ে আমি ধরেন কোথায় যাব, ধরুন আমি এখান থেকে বের হয়ে আমি মতিঝিল যাব। সো এখন মতিঝিল 10টার সময় কিরকম ট্রাফিক ফ্লো হইতে পারে আমি এখন জানতে চাই, এখন 9টার সময় জানতে চাই 10টার সময় কিরকম করা ট্রাফিক হইতে পারে, সেটাকে বলি আমরা আসলে ট্রাফিক প্রেডিকশন। সো এটা অনেকগুলো মেথড আছে। একটা হলো হিস্টোরিক্যাল এভারেজ। একটা হিস্টোরিক্যাল মানে নর্মালি দেখা যায়, আমরা এভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা ঠিক আছে তাহলে নর্মালি 10টার সময় কিরকম গাড়ি থাকে, নর্মালি রাত 10টা কিরকম গাড়ি থাকে সেটা আমি বললাম। আচ্ছা নর্মালি রাত 10টায় প্রায় এখানে 5,000 গাড়ি থাকে, ওটা আমরা একটা এসএম করতে পারি। অথবা আমরা কিছু আছে, এই যে অ্যাডভান্স মেথড আছে, এটাকে বলে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজ এরিমা, অথবা এন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এগুলো হলো এআই, এগুলো কি এআই বেসড আর কি। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইগুলা ইউজ করে এগুলা বের করা যায়, এটা প্রেডিকশন করা যায় আর কি। এটা অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। সো আর কি এখানে অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ইনসিডেন্ট ট্রাফিক ইনসিডেন্ট বলতে আমরা বেসিক্যালি ট্রাফিক অ্যাক্সিডেন্টই বুঝাই, যে হঠাৎ করে ধরেন কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সো অ্যাক্সিডেন্ট হইলে তাহলে হবে যদি একটা রাস্তা অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয়ে যায়, ওই রাস্তাটা পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে। সো ব্লক হয়ে যাবে, তাহলে আমি যদি ইনস্ট্যান্টলি আমার একটা সিস্টেম থাকে যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে আমি জানতে পারবো, তাহলে ইনস্ট্যান্টলি সেখানে আমি রেস্কিউ টিম পাঠাবো, তারা অ্যাম্বুলেন্স পাঠাবো, তারা কেউ আহত তাকে সরায় নিয়ে যাবে, এবং যে গাড়িটা আহত বিধ্বস্ত হয়েছে সেই গাড়িটাকে ইনস্ট্যান্টলি রাস্তা থেকে সরায় ফেলবে। রাস্তা থেকে সরায় ফেলে কি হবে, তাহলে আমার এই যে গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে যাদের ফ্লো স্টপ হয়ে গেছে তারা আবার চলতে পারবে, তাহলে আসলে আমার ট্রাফিক ফ্লো আবার রিজিউম হবে। সো এটা বোঝাচ্ছি আমরা আসলে যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট।
তো এটা আসলে কিভাবে করা হয়, এটা এখানে কিছু কথাবার্তা বলছে। ইনসিডেন্ট ডিটেকশন, আপনার ইনসিডেন্ট গুলো বা অ্যাক্সিডেন্ট আমরা আগে আসল হয়েছে যে সেটা আপনার বের করা লাগবে। এটা বলছে ডিটেকশন এন্ড কনফার্মেশন, ইমার্জেন্সি রেসপন্স টিম, আপনি একটা রেসপন্স টিম পাঠিয়ে দিলেন। পরে প্রি ট্রিপ এন্ড রাউট অ্যাডভাইসরি। সো প্রি ট্রিপ বা এন রাউট বলতে আসলে কি বোঝায়? প্রি ট্রিপ বলতে বোঝায় ধরেন আপনি আহ কালকে আপনার একটা পরীক্ষা আছে সকাল সকাল 10টায়। তাহলে আপনি আজকে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আগে আগে সবার আগে কি করবেন, সবার আগে আপনি দেখবেন কালকে কোনো রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের কোনো হরতাল অবরোধ কোনো কিছু আছে কিনা, শাহবাগ বগার কিছু কর্মসূচি আছে আছে কিনা, কার কোনো দাবি দেওয়া আছে কিনা। আপনি সবার আগে দেখবেন আজকে রাত 10টার সময়। এখন আপনি সবার আগে দায়িত্ব হলো এটা দেখা যে তারা আসলে কোথায় অবস্থান নিবে। তারা যদি শাহবাগ অবস্থান নিলে আপনি শাহবাগ এড়ায় চলবেন, তারা যদি প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় প্রেস ক্লাব এড়ায় চলবেন, তারা যদি কাকরাইল অবস্থান নেয় আপনি কাকরাইল এড়ায় চলবেন। তো এটা হলো আপনার প্রথম কাজ। এটাকে বলছে আমরা প্রি ট্রিপ। আপনি এখন ট্রিপ শুরু করার নাই, শুরু করার আগে আপনি জেনে নেবেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সো এই অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাটা হলো জাস্ট একটা অ্যাপ থাকবে, অ্যাপে আপনি ঢুকবেন, ঢুকলে ওরাই বলে দিবে যে কালকে এই জায়গায় ঝামেলা হতে পারে, কালকে ওই জায়গায় ওইটার সময় ঝামেলা হতে পারে, এরকম তারা বলে দিবে। সো এটা বলে আমরা প্রি ট্রিপ। আর একটা আছে যে এন্ড রাউট অ্যাডভাইসরি। এন্ড রাউট মানে হলো এখন ধরেন আপনি পরীক্ষা 10টা, আপনি 9টার সময় বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে এখন রাস্তায় আছেন, এখন আপনি এন্ড রাউট রাস্তার উপরে আছেন, তখন আপনি রিয়েল টাইমে আপনি গুগল ম্যাপ বের করছেন, বের করে দেখলেন আচ্ছা এরা এখানে জ্যাম চলতেছে, আপনার প্ল্যান ছিল ওই একটা রাস্তাতে যাওয়া, আর আপনি এখন দেখলেন যে ওই রাস্তাতে এখন জ্যাম চলতেছে, ওই রাস্তাতে এখন যাওয়া যাবে না, তাহলে এখন আমি অন্য আল্টার রুটে যাই। সো ধরেন আপনার প্ল্যান ছিল যে আপনি এই রাস্তাতে যাবেন, আপনি এই রাস্তা দিয়ে এখানে এখানে যাবেন। তো আপনি চিন্তা করলেন এই রাস্তা এখনো জ্যাম আছে, আমি এই রাস্তা যাবো না, আমি কাজ করে আমি যদি ঘুরে যাই, যদি ঘুরে আমি এদিকে যাই, তাহলে আমার হয়তো জ্যামটা একটু কম পড়বে। সো এই যে আপনি রাস্তাতে এসে আপনি ডিসিশন নিছেন, সেটাকে বলছি আমরা এন্ড রাউট অ্যাডভাইসরি। এটাও আপনার আপনার কাছে যদি এটা অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি যে অ্যাপের ভিতর ঢুকবেন, সেই অ্যাপটাকে বলে দিবে যে আসলে আপনার কোন রুটতে যাওয়া যাওয়া লাগবে। সো আর কি আছে এখানে, করিডোর ম্যানেজমেন্ট। সো করিডোর ম্যানেজমেন্ট ঠিক সেম, ধরেন দুইটা রাস্তা আছে, কোন রাস্তায় আপনি যাবেন, সো এটা আপনি আহ কোন হয়তো যে রাস্তাটা বেশি জ্যাম সেই রাস্তা আপনি অ্যাভয়েড করবেন, যে রাস্তা বড় সেই রাস্তা যাবেন। সো আপনি অ্যাপ ওপেন করলে সেটা আপনি দেখতে পারবেন। সো এটা এখানে বলছে এখানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক কিভাবে অপটিমাইজ করা যায়। সবাই যদি এক দিক দিয়ে যায় তাহলে জ্যাম বেশি হবে এখানে, তারা যে দিক দিয়ে জ্যাম কম সেই দিক দিয়ে আমরা মানুষের বাড়াবো, সেটাই বলে আপনি দিকে জ্যাম কম আপনি এদিক দিয়ে যান, ওই দিক জ্যাম বেশি দিকে যান না। তাহলে পুরো রাস্তাটা আসলে অপটিমাইজ হবে, মানে যেদিকে সব দিকে গাড়িগুলো যাবে, তাহলে একদিকে বেশি লোডটা পড়বে না। এদিকে বলতেছি আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। সো আর এটা বললো যে ট্রাভেল ডিমান্ড ম্যানেজমেন্ট। সো ইমপ্রুভিং ট্রাফিক ফ্লো বাই ম্যানেজিং ট্রাভেল ডিমান্ড। সো ট্রাভেল ডিমান্ড ম্যানেজ করবেন। সো যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, ট্রাভেল ডিমান্ড কিভাবে ম্যানেজ করা যায়, অনেকগুলো কথা বলা হয়েছে এর আগের স্লাইডে ফার্স্টেই ওইগুলো আর কি। যেমন আমরা একটা বলছিলাম যে কনজেশন প্রাইসিং। সো কনজেশন প্রাইসিং মানে কি? আহ, আচ্ছা আমি তো বলছি, আপনারা বলেন কনজেশন প্রাইসিং মানে কি, কে বলতে পারেন বলেন তো? কনজেশন প্রাইসিং কি একটু বলেন। হ্যালো, একজন বলেন না লিস্ট, কনজেশন প্রাইসিং জি জিনিসটা কি? স্যার, বলছিলেন তো তো ভুলে গেছি স্যার। আচ্ছা, এটা কিন্তু পারা লাগবে, এটা কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়। সো কন্ডিশনাল প্রাইসিং বলতে আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে ধরেন কন্ডিশন, কন্ডিশন মানে একটা রাস্তায় একটা সময় অনেক জ্যাম হয়, ধরেন বিকাল 4টা থেকে 5টা অনেক জ্যাম হয়। সো এখন সবাই কেন জ্যামে, সবাই এই রুটটা ইউজ করে, ওইদিকে আরেকটা রুট পরে আছে, রুটটা রাস্তাটা কেউ ইউজ করে না। মানে আপনি তো মানুষকে চাবুক মারতে পারেন না যে তুমি ওই রাস্তায় যাও, তুমি রাস্তায় আইসো না। তা আমরা করি কি, আমরা করি কি ওই রাস্তার উপর একটা আমরা প্রাইস বসায় দিই। তাই বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত কেউ যদি এই রাস্তাটা ইউজ করে তার 500 টাকা করে দেওয়া লাগবে। তাহলে হবে কি, তো এখন চিন্তা করবে আচ্ছা ওই রাস্তাতে গেলে 500 টাকা দেওয়া লাগবে, তাহলে অন্য কোন রাস্তা আছে, ওই রাস্তাটা তো ভালো, ওই রাস্তাতে যাই আমি। তো তারা ওই রাস্তায় যাবে। তো তারাই যাদের খুব আর্জেন্ট খুব প্রয়োজন তারাই শুধুমাত্র ওই রাস্তাটা ইউজ করবে। এই যে কনজেশন অ্যাভয়েড করার জন্য একটা রাস্তার উপর আমরা যে প্রাইস বসাই, যে এটা সব টাইমে বসানো হয় না, নর্মালি এটা পিক আওয়ারে বসানো হয়, যে এই টাইমে পিক আওয়ারে কেউ যদি প্রাইভেট ভেহিকেল নিয়ে রাস্তাতে আসে, তার উপর আমরা তার টাকা দেওয়া লাগবে, তার একটা টাকা, তার এটা আসলে ফ্রি না রাস্তাটা, ওই টাইমে ওই রাস্তাটা পেইড, সেটাকে বলি আমরা কনজেশন প্রাইসিং।
ট্রাফিক বেশি থাকে এটা পিক আওয়ারে, সেটাকে ট্রাফিক কমানোর জন্য যে এক্সট্রা কিছু মানে চার্জ ধার্য করা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের এই রাস্তাটা কেউ কেউ যদি এলাকার রাস্তা আছে, এই রাস্তাটা কেউ যদি ইউজ করেন, তার 500 টাকা করে দেওয়া লাগবে, এই রাস্তায় ঢুকলে 500 টাকা দেওয়া লাগবে। এরকম আমরা একটা নিয়ম করলাম। এই রাস্তা রাস্তা ইউজের জন্য যে টাকা দেওয়া লাগে, সেটাকে বলতেছি আমরা কন্ডিশন প্রাইসিং। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু টুল না। টুল টুল কিন্তু আলাদা। বাংলাদেশে তো স্যার এরকম সিস্টেম নাই স্যার। হ্যাঁ, বাংলাদেশ এরকম নাই। টুল হলো আলাদা। টুল হলো, এটা হইছে একটা টোল সেতু তো আলাদা, বানাইছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেটা আছে এটা তো সবার জন্যই, হ্যাঁ, সবার সবার জন্য তো জন্য। সবসময় চলে। সবার জন্য সবসময় এটা হচ্ছে একটা একটা ধর বীজ বানাইছে। এই বীজটা তারা একটা কোম্পানি আগে বানায় ফেলছে, পরে এটা দেখে তার বীজ বানানোর টাকাটা উসুল করে। আর এটা উদ্দেশ্য কিন্তু টাকা উসুল করা না। এটা এটা উদ্দেশ্য হচ্ছে হইলো, নির্দিষ্ট, জি স্যার, নির্দিষ্ট সময়ের জন্য আর কি এক্সট্রা চার্জ ধার্য করা হ্যাঁ, আর কি। কেন চার্জ করে এটা? এটা কেন? ট্রাফিক কমানোর জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, কোন দেশের কমন, তাহলে হবে কি, কিছু গাড়ি এদিকে আটা রাস্তা আছে, ওই রাস্তায় তারা যাবে, তাহলে এই জি রাস্তার স্যার। দুধটা কমে যাবে। সো কন্ডিশন কমানোর জন্য যেহেতু প্রাইস ধার্য করতেছি, তাদেরকে বলতেছি আমরা কন্ডিশন প্রাইসিং। আমার কাছে র্যাম মিটারিং, সো এটা আমরা আগে পড়ছিলাম। সো এরপর এখানে কি আছে, যে কন্ডিশন ম্যানেজমেন্ট। সো মিটিগেটিং দ্য ইম্প্যাক্টস অফ রিকারিং এন্ড নন রিকারিং কন্ডিশন। এটা টেকনিক্যাল টার্ম আছে, যে রিকারিং কন্ডিশন। রিকারিং কন্ডিশন বলতে বোঝা যে কন্ডিশনটা বারবার বারবার হয়। মানে কি, ধরেন আমাদের প্রতিদিন সকাল 8টা থেকে 9টার সময় জ্যাম জ্যাম লাগে। তো ঢাকা ঢাকা শহরে প্রতিদিন প্রতিদিন স্টেশনে জ্যাম লাগে। এটা ম্যাক্সিমাম ঢাকা 8টা থেকে 9টা, অথবা এই যে 9টা থেকে 10টা। মানে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত সবসময় জ্যাম লাগে। এটা হচ্ছে রিকারিং জি স্যার। কন্ডিশন। আর নন রিকারিং কন্ডিশন হলো যেটা হঠাৎ করে হয়। ধরেন সোহরাওয়ার্দী উদ্যানে একটা দল মহাসমাবেশ ডাকছে, তাহলে হবে কি, ওই দিন সবাই বিভিন্ন জেলা থেকে বাস নিয়ে আসতেছে। ওই দিন নর্মালি ধরেন বিকাল, ওদের প্রোগ্রাম শুরু হয় বিকাল দুপুর 2টায়। নর্মালি দুপুর 2টা জ্যাম হয় না, কিন্তু ওই মহাসমাবেশের কারণে ওই দিন বিশাল জ্যাম হয়ে গেছে। বা ধরেন ওরা শুক্রবার ডাকা, শুক্রবার ধরেন এমনি জ্যাম হয় না, শুক্রবার অফিস ছুটি। বাট ওই ওই একটা পার্টিকুলার ইভেন্টের কারণে জ্যাম হয়ে গেছে, ওটাকে বলি আমরা নন রিকারেন্ট, সবসময় যেটা হয় না। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। সো এটাকে বলি নন রিকারেন্ট, নন রিকারিং কন্ডিশন। সো এই জিনিসগুলো কিভাবে এটা মিটিগেট করি, ঠিক সেভাবে কন্ডিশন মনিটরিং করা হয়। পি টিপ এন্ড রাউট অ্যাডভাইজরি। পি টিপ মানে আপনি যাওয়ার আগে দেখবেন কোনো মহাসমাবেশ আছে কিনা আজকে, বা আপনি যখন রাস্তায় যখন বের হয়ে পড়বেন তখন দেখবেন এই মহাসমাবেশে ওরা কোনো দিকে মিছিল নিয়ে গেছে কিনা, এই রোডটা তারা ব্লক করে দিছে, এরকম আর কি। সো ল্যান্ড র্যাম্প মিটারিং, সো র্যাম্প মিটারিং তো পড়ছি আমরা। সো এই হলো কাহিনী। সো এই কোর্সটা হলো আসলে, যেহেতু আসলে আপনাদের জন্য ম্যাথ নাই, আমি বুঝতেছি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। ম্যাথ থাকলে তবে ইজিয়ার হইতো, বাট কিছু করার নাই, এটা আসলে থিওরি বেসিক কোর্স আসলে পড়া লাগবে। আপনাদের মনে হয় আর একটা ক্লাস হবে এই কোর্সের, হয়তো আপনাদের তো 5 তারিখ থেকে ল্যাব এক্সাম শুরু। সো আপনাদের হয়তো বা 1 তারিখে মনে লাস্ট ক্লাস হবে, তাই না, এই কোর্সের? এরকম মনে হয়। সো লাস্ট উইকে মনে হয় আপনাদের ওই লাস্ট ক্লাসটা মিস দিয়েন না, কারণ হয়তো আমি কিছু সাজেশন দিতে পারি।